একাদশ শ্রেণীর সকল ছাত্রদের বাংলা অনলাইন ক্লাসে স্বাগত। প্রথমেই তোমাদের সকলকে জানাই নতুন ক্লাসের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষা জীবনের একটি পর্ব তোমরা ইতিমধ্যেই অতিক্রম করে এসেছো। পরবর্তীকালে একটি বৃহত্তর পর্ব তোমাদের জন্য অপেক্ষা করছে। আমি আশাবাদী সেই পর্বটিও তোমরা সফলতার সহিত উত্তীর্ণ হবে। একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে অংশটি আমি পড়াই সেটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস। এতদিন পর্যন্ত তোমরা বাংলা বিষয়ের মধ্যে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, ব্যাকরণ এইসব পড়ে এসেছো। বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয়টি তোমাদের কাছে একেবারেই নতুন। আজ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাথমিক তথ্যের মধ্যে দিয়ে আমি ক্লাস শুরু করব। আশা করি ক্লাসটি তোমাদের সকলের ভালো লাগবে। বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গেলেই প্রথমেই আমাদের যে তিনটি শব্দ মনে পড়ে সেই তিনটি শব্দ হলো বাংলা, সাহিত্য ও ইতিহাস। প্রথমেই আমরা এই তিনটে শব্দের অর্থ বুঝে নেব, তারপরে সেই অর্থগুলোকে যোগ করলে গেলেই আমরা বাংলা সাহিত্যের ইতিহাস কী বুঝতে পারব। তাহলে চলো প্রথমে বুঝি বাংলা। বাংলা কি? বাংলা হলো একটি ভাষা। অবিভক্ত বাংলাদেশের এক বিশিষ্ট জাতি হলো বাঙালি। এই বাঙালি জাতিরা তাদের ভাব বিনিময় করতেন যে ভাষার মাধ্যমে, সেটাকে আমরা বলি বাংলা। সাহিত্য কি? সাহিত্য হলো, আমরা বলতে পারি সাহিত্য হলো দর্পণ বা আয়না। আয়নায় যেমন আমরা নিজের প্রতিবিম্ব দেখতে পাই, ঠিক তেমনি এই সাহিত্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সমাজের প্রতিবিম্ব। এই সাহিত্যর মধ্য দিয়েই বা এই সাহিত্যের মধ্যেই মানুষের সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষার বিচিত্র জীবন কাহিনী ফুটে ওঠে। প্রতিটি সাহিত্যের বা প্রতিটি সাহিত্যিক যখন কোনো সাহিত্য রচনা করেন তখন তার সেই সাহিত্য রচনার মধ্যে দিয়ে এক বিশেষ বার্তা বা মেসেজ তিনি সমাজকে বা পাঠকদের দিয়ে থাকেন। যদি কোনো সাহিত্যে আমরা সেই রকম কোনো মেসেজ বা বার্তা না পাই তবে সেটিকে আমরা কখনোই সাহিত্য বলে ধরে নিতে পারবো না। কারণ আমরা সবাই কম বেশি লিখতে পারি, কিন্তু সবারই লেখা কি সাহিত্যের পর্যায়ে উন্নীত হয় না। এই জন্যই জীবনানন্দ দাশ বলে গেছেন, সকলেই কবি নহে, কেহ কেহ কবি। আমরা অনেকেই হয়তো কবিতা লিখি, আমরা অনেকেই হয়তো গল্প লিখি, কিন্তু প্রত্যেকটি গল্প বা প্রত্যেকটি কবিতাকে কিন্তু আমরা সাহিত্যের পর্যায়ে ফেলতে পারবো না। যদি তার সে লেখা বা সাহিত্যের মধ্য দিয়ে কোনো বিশেষ মেসেজ বা বার্তা পাঠকদের উদ্দেশ্যে বা সমাজের উদ্দেশ্যে প্রেরিত না হয় তবে তার লেখা কখনোই সাহিত্যের পর্যায়ে পরিগণিত হতে পারে না। সাহিত্য মূলত গড়ে ওঠে সমাজকে কেন্দ্র করে। সমাজের নানান সমস্যা আমরা সাহিত্যের মধ্যে দেখতে পাই। বিধবা বিবাহ, বাল্য বিবাহ, এই জাতীয় সমস্যা আমাদের সমাজে, সতীদাহ প্রথা, এই জাতীয় সমস্যা নিয়ে কিন্তু আমাদের বহু সাহিত্য রচিত হয়েছে। সাহিত্য মূলত আমি বললাম সমাজকে কেন্দ্র করে, সমাজের দর্পণ, সমাজের যাবতীয় সুখ, সমাজের যাবতীয় সমস্যা এই
সাহিত্যের মাধ্যমে তুলে ধরা হয়। আর সমাজ কাকে নিয়ে তৈরি? মানুষদের নিয়ে। তাহলে পরোক্ষভাবে আমরা বলতে পারি যে বাঙালি জাতির সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার জীবন্ত দলিল হলো এই সাহিত্য। আর সবশেষে পড়ে থাকলো ইতিহাস। ইতিহাস কি? ইতিহাস বলতে আমরা বুঝি যে মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক যে রূপরেখা, সেটিকে আমরা ইতিহাস বলি। ইতিহাস বলতে আমরা বুঝি যে ক্রমবিবর্তন, মানব সভ্যতার যে ক্রমবিবর্তনের যে রূপরেখা, সেটাকে আমরা ইতিহাস বলি। তাহলে আমরা বাংলা বুঝলাম, আমরা সাহিত্য বুঝলাম, আমরা বুঝলাম ইতিহাস। এবার এই তিনটে শব্দের অর্থকে আমরা যোগ করলে কী পাবো? তাহলে আমরা পাবো যে বাংলা সাহিত্যের ইতিহাস বলতে আমরা বুঝি যে বাংলা সাহিত্য সৃষ্টির জন্মলগ্ন থেকে বর্তমান কালের ধারাবাহিক বিবর্তনের যে রূপরেখা। আবার বলছি, বাংলা সাহিত্য সৃষ্টির জন্মলগ্ন থেকে বর্তমান কালের ধারাবাহিক বিবর্তনের যে রূপরেখা, তাকেই আমরা বলি বাংলা সাহিত্যের ইতিহাস। মানে বাংলা সাহিত্য কিভাবে যুগ যুগ ধরে বিবর্তিত হচ্ছে, প্রাচীন যুগ বাংলা সাহিত্যের যে বিবর্তন, সেই বিবর্তনটা কিভাবে ঘটছে, পূর্বে সাহিত্যের বিষয়বস্তু হিসাবে কী ছিল, পূর্বে সাহিত্য লেখার স্টাইল বা রীতি কেমন ছিল, বর্তমানে তার রীতি বা স্টাইল কেমন, এই যে বিবর্তন, বাংলা সাহিত্যের যে বিবর্তন, এই বিবর্তনটা আলোচনা করা হচ্ছে যেখানে, সেটাকেই বলা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের এই বিবর্তন কিন্তু 1 বছর বা 2 বছরে হয়নি, যুগ যুগ ধরে বাংলা সাহিত্যের বিবর্তন চলেছে। আমরা আলোচনার সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের এই যুগকে 3টি ভাগে ভাগ করে থাকি। প্রথমটি হলো প্রাচীন যুগ বা আদি যুগ। এই প্রাচীন যুগ বা আদি যুগের সময়সীমা কত, মানে কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত আমরা প্রাচীন যুগ বা আদি যুগের মধ্যে ধরব। বলছি 900 থেকে 1200 খ্রিস্টাব্দর যে সময়কাল, এই যে 300 বছর, এই 300 বছরকে আমরা বলবো প্রাচীন যুগ বা আদি যুগ। এই প্রাচীন যুগ বা আদি যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। মানে চর্যাপদ তাহলে কোন কালে লেখা বা কোন যুগে লেখা? প্রাচীন যুগে বা আদি যুগে। ভালো করে মনে রাখবে যে প্রাচীন যুগ বা আদি যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন কি? চর্যাপদ। দ্বিতীয় ভাগ হলো মধ্যযুগ। এই মধ্যযুগের সময়কাল হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এই সময়কালটিকে বলা হচ্ছে মধ্যযুগ। এই পুরো সময়কালটিকে মধ্যযুগ বলা হলেও 1201 থেকে 1350 এই সময়কালটিকে কেউ কেউ বলে অন্ধকারময় যুগ বা অন্ধকার যুগ। কেন? কারণ এই সময় নাকি কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি, অর্থাৎ এই সময় কোনো সাহিত্য রচনা হয়নি বলে অনেক পণ্ডিত মনে করেন, যদিও এই নিয়ে একটি দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন যে 1200 থেকে 1350 এই সময়কালটিকে বলা হয় অন্ধকারময় যুগ, কারণ এই সময়কালে কোনো সাহিত্য রচিত হয়নি। একটু খেয়াল করে দেখো যে এই সময়টা কী হয়েছিল, আমাদের তুর্কি আক্রমণ ঘটেছিল। এই তুর্কি আক্রমণ বাংলা ও বাঙালিদের জীবনে এমনই বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিল যে সেই সময় কোনো কবি বা সাহিত্যিক তার সাহিত্যকর্মে মনোনিবেশ করতে পারেননি। একজন সাহিত্যিক তখনই সাহিত্য রচনা করতে পারবে যখন তার মন থাকবে শান্ত ও সুস্থ। কিন্তু তুর্কি আক্রমণের প্রভাব বাঙালি জাতির জীবনে এমন বিশৃঙ্খলাময় ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিল যে সাহিত্যিকদের মন হয়ে উঠেছিল অশান্ত
এই সময় তারা কোনো সাহিত্য রচনা করতে পারেনি, তাই এই সময়কালে আমরা কোনো সাহিত্যের উল্লেখ পাই না। তাই এই সময়কালটিকে বলা হয় অন্ধকারময় যুগ। আমি একটু আগেই বললাম যে মধ্যযুগের সময়কাল হলো 1201 থেকে 1800। তার মধ্যে 1201 থেকে 1350 যে সময়কাল, এই সময়কালটিকে বলা হচ্ছে অন্ধকারময় যুগ। 1350 থেকে 1760 এই সময়কালটিকে আমরা মধ্যযুগ বলে গণ্য করতে পারি। কত বললাম? 1350 থেকে 1760 এই সময়টিকে আমরা বলি মধ্যযুগ। এই মধ্যযুগকে আমরা দুটি ভাগে ভাগ করি, আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়সীমা হলো 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, আর অন্ত মধ্যযুগের সময়সীমা হলো 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। আবার চৈতন্যদেবকে কেন্দ্র করেও আমরা মধ্যযুগকে দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্যদেবের জন্মের আগে, আরেকটি হলো চৈতন্য পরবর্তী যুগ, মানে চৈতন্যদেবের জন্মের পরে। এই আদি মধ্যযুগে উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন, মানে এই আদি মধ্যযুগের সময়কালে রচিত কিছু উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন হলো কি? মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী, আরও রয়েছে অনেক। আমি বিশেষ দু একটি নাম বললাম। বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী, এগুলো সব আদি মধ্যযুগে। অন্ত মধ্যযুগের মধ্যে কি পড়ছে? অন্ত মধ্যযুগে বা অন্ত মধ্যযুগ এই সময়কালে রচিত বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য নিদর্শন হলো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, মুকুন্দরাম চক্রবর্তীর অভয়া মঙ্গল, বৈষ্ণব পদাবলী, ভারতচন্দ্র রায়ের অন্নদা মঙ্গল, এই সমস্তই কিন্তু অন্ত মধ্যযুগের ফসল। মনে করা হয় যে ভারতচন্দ্র রায়ের অন্নদা মঙ্গল কাব্যই নাকি মধ্যযুগের শেষ কাব্য বা শেষ সাহিত্য। অনেক পণ্ডিত মনে করেন যে ভারতচন্দ্র রায়ের মৃত্যুর সাথে সাথেই মধ্যযুগের অবসান ঘটেছিল। ভারতচন্দ্র রায় মারা গেছে 1760, কিন্তু আমি বলেছিলাম যে মধ্যযুগের সময়কাল 1200 থেকে 1800। তো ভারতচন্দ্র রায় 1760 মারা গেলেন, তাহলে 1760 থেকে 1800 এই 40 বছর সময়কালটিকে আমরা বলি অবক্ষয়ের যুগ। এই 40 বছরের সময়কালটিকে আমরা বলি অবক্ষয়ের যুগ, কারণ এই সময় কোনো মৌলিক সাহিত্য রচিত হয়নি বলেই পণ্ডিতেরা মনে করেন। তাহলে এই অন্ধকারময় যুগ আর অবক্ষয়ের যুগ, এ দুটোই কিন্তু মধ্যযুগেরই অন্তর্গত বা অন্তর্ভুক্ত। তাই আমরা যদি প্রকৃত অর্থে মধ্যযুগের সময়কাল বলি, তাহলে সেটি হলো 1350 থেকে 1760। এই সময়কালটিকে আমরা দুটো পর্বে ভাগ করে দিচ্ছি। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ এই সময়কালটিকে আমরা বলছি আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, এবং 1500 থেকে 1760 এই সময়কালটিকে আমরা বলছি অন্ত মধ্যযুগ বা চৈতন্য পরবর্তী যুগ। এছাড়াও অনেকে 1760 থেকে 1800 খ্রিস্টাব্দ এই সময়কালটিকে যুগ সন্ধিক্ষণ বলে অভিহিত করে থাকেন। যুগ সন্ধিক্ষণ মানে দুই যুগের মিলন। এখানে কোন দুই যুগের কথা বলা হয়েছে? এখানে মধ্যযুগ ও আধুনিক যুগের কথা বলা হয়েছে। 1760 থেকে 1800 এই যে সময়কালটি বা পর্বটি, মনে করা হয় এই সময়কাল বা এই পর্বটি মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনের জন্য সেতু নির্মাণের কাজ করেছিল, যেন সেতু নির্মাণ করে দিয়ে গিয়েছিল এই সময়কালটি। তাই এই সময়কালকে বলা হয়
যুগ সন্ধিক্ষণ। ভারতচন্দ্র রায়কে অনেকে যুগ সন্ধিক্ষণের কবি বলে থাকেন, কারণ তার রচিত কাব্য অন্নদামঙ্গল মধ্যযুগের ভিত্তিভূমিতে রচিত হলেও সেই কাব্যের মধ্যে আমরা আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য বা আধুনিক যুগের কিছু লক্ষণ আমরা পেয়ে থাকি। এই কারণে ভারতচন্দ্র রায়কে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। তবে এর পাশাপাশি অনেকে ঈশ্বর গুপ্তকেও যুগ সন্ধিক্ষণের কবি বলে থাকেন। বাংলা সাহিত্যের যুগ বিভাজনের শেষ ভাগটি হল আধুনিক যুগ। এই আধুনিক যুগের সময়সীমা হলো 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল, মানে এখন পর্যন্ত আধুনিক যুগ চলছে। এই সময় পর্বে বহু সাহিত্য রচিত হয়েছে, কারণ এই সময় পর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিকরা জন্মগ্রহণ করেছিলেন। তাই আধুনিক যুগের রচিত সাহিত্য সংখ্যা প্রচুর। তার মধ্যে দু একটি নাম তোমরা পরীক্ষাতে উল্লেখ করবে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ইত্যাদি। এছাড়াও তোমরা আরও অন্যান্য নামও লিখতে পারো। এই নামগুলোই লিখতে হবে এমন কোনো মানে নেই। আধুনিক যুগে রচিত যে কোনো সাহিত্যের নাম তোমরা উল্লেখ করতে পারো। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং প্রতিটি যুগের কিছু কিছু সাহিত্যিক নিদর্শন। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলেই আজকের ক্লাস এখানেই শেষ করলাম এবং পরবর্তী ক্লাসে সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি টপিক চর্যাপদের আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব।